ছাত্রদের নতুন দল, তারপরে ইসলামী দলগুলো, তারপরে বিএনপি, আওয়ামী লীগের কি বলবো অনুপস্থিতি, অনেক কিছু, ফলে এই অনেক যদি যদি কিন্তুর ব্যাপার আছে আগামীতে কি ঘটবে। কিন্তু আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম যে নতুন দলের প্রত্যাশা, প্রয়োজনীয়তা এবং তার প্রেক্ষিতে ওনাদের অবস্থান সামনে কি দাঁড়াবে। এখন উনি বলছেন যে সারা দেশের মানুষ তো নতুন দল চাচ্ছে এবং তারা বলছে কেন আগে করলেন না। এখন ওনারা যেই জনমতগুলো সংগ্রহ করছেন তারা মোট জনগোষ্ঠীর কত শতাংশ সেটা যেমন একটা ব্যাপার। আর ওনারা যখন সারা দেশের তৎপরতা চালাচ্ছেন, নতুন দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন, অনেক জায়গায় তাদের দলের মানে জাতীয় নাগরিক কমিটির ইউনিট গঠন করা হয়েছে, তো ফলে ওনারা ওনাদের লোকজনের কাছ থেকেই হয়তো বেশি ইনপুট পাচ্ছেন, এর বাইরেও নিশ্চয়ই পাচ্ছেন। তো নতুন দল গঠন করার আগে আমরা অতীতেও দেখেছি সবাই প্রত্যাশা করে তারাই সেরা দল হবে, বাকি সব শুয়ে পড়বে। এরপরে দেখা যায় কি ব্যাপারটা ওরকম দাঁড়ায় না। আর নির্বাচনের আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না একটা দলের জনসমর্থন কতখানি, তার শক্তি কতখানি এবং রাজনীতিতে তার স্টেক কতখানি হবে, সেটি একমাত্র নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে। আক্তার হোসেন, আমি একবার দর্শকের প্রশ্ন থেকে আসি। তিনি বলছিলেন যে আসলে আওয়ামী লীগ তো মরে গেছে, বিএনপি পচে গেছে এবং ইসলামিস্ট দলগুলো তাদের অনেক আনাগোনা তারা দেখতে পাচ্ছে, ছাত্রদের নতুন দল আসতে যাচ্ছে, তাদের সঙ্গে তাদের একটা খাতিরের জায়গা বা একটা সরকারের পৃষ্ঠপোষকতা একটা জায়গা দেখতে পাচ্ছে। তাহলে কি বিএনপি বিরোধী পক্ষ হয়ে থাকবে এবং আপনারা মানে ইসলামিস্ট যে দলগুলোর সাথে মিলে সরকারের পৃষ্ঠপোষকতায় কি কোনো দল হতে যাচ্ছেন কি? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আজকে আপনি আলোচনার যে বিষয়টি ঠিক করেছেন যে নতুন দল, পুরনো রাজনীতি, এই নতুন শব্দের মধ্যে অনেক প্রত্যাশার কথা থাকে। আবার যখন পুরনো রাজনীতি এই শব্দবন্ধ আসে তখন অনেকগুলো আশঙ্কা আমাদের মাথায় ঘুরপাক খায়। সেই আশঙ্কাগুলো নিয়ে আজকে আমরা আসলে জানতে চাচ্ছি। পুরনো যে দিনের যে রাজনীতি, সেখানে মারামারি কাটাকাটি থেকে শুরু করে নিয়ে অনেক কিছু, এগুলো কি বাংলাদেশের সামনের দিকেও চলতে থাকবে কিনা? নতুন যে রাজনৈতিক দল আসবে তারা আসলে নিজেদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চাটা কিভাবে করবে, আবার একই সাথে বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাদের ভূমিকাটা কি হবে, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। আমরা প্রত্যেকটা প্রশ্নকেই আসলে ডিল করতে চাই। একই সাথে দর্শকের যে প্রশ্ন, যে তিনি একটা শেষে কি একটা প্রশ্ন রেখেছেন এভাবে যে বিএনপিকে তাহলে আজীবন বিরোধী দল হয়ে থাকবে কিনা। এ প্রশ্ন তো যখন নির্বাচন হবে তখন নির্বাচনের সময় এটা একেবারে দৃশ্যমান হয়ে যাবে। আমরা এখন থেকে তো পূর্বানুমান করে কোনো কথা বলতে পারি না, কিন্তু আমরা যেটা বলতে পারি এখন। আরেকটি প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, আমি আরেকটি অংশ যদি এখানে যুক্ত করি। তারেক রহমান বলেছেন যে নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো, তবে কেউ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকারের প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে। আমরা কিন্তু দর্শকের প্রশ্নে এই অংশটি পেয়েছি, সরকারি পৃষ্ঠপোষকতা, এই বিষয়টি যখন আসে সেটি পরিষ্কার স্পষ্ট করে বলি। এই বক্তব্য তো শুধু কারো একার না, এই বক্তব্য তো আমাদেরও। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে আমরা তো চলতে চাই না এবং আমরা এটা চলি না। আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, এখনকার মতো উদার গণতান্ত্রিক পরিস্থিতি বাংলাদেশে এর আগে ওই অর্থে কখনো বিরাজ করে নেই। বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ ব্যতি রেখে বাকি যে দলগুলো আছে, বিএনপি, জামাত, চরমোনাই বলেন, বামপন্থী সংগঠনগুলো বলেন, প্রত্যেকটা দল তাদের যে রাজনৈতিক কর্মশালাগুলো আছে, রাজনৈতিক কর্মকাণ্ড আছে, কর্মসূচি আছে, বিনা বাধায় কিন্তু তারা সবাই এটা করতে পারছেন। সকলের জন্য একটা উর্বর রাজনৈতিক ক্ষেত্র প্রস্তুত হয়েছে। সেই জায়গাটাতে আমরা যারা তরুণরা আছি, আমাদের জন্য একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। যদি বাংলাদেশে সরকার, যদি আমরা বলি যে জনসংখ্যার মধ্যে কত শতাংশ লোক সরকারে থাকে, এইটুকু সমর্থন নিয়ে তো একটা গণদল হতে পারে না। আমরা মনে করি যে গণমানুষের যে সমর্থন, সে সমর্থনই আমাদের সব থেকে বড় ভরসার জায়গা এবং এই গণমানুষের সমর্থনের ভিত্তিতে আমরা আসলে দলটি গঠন করতে চাই। জনাব নাজমুল আশরাফের কথা থেকে যে প্রশ্নগুলো নিয়েছে সেটা নিয়ে একটু গণপরিষদ নিয়ে তিনি বলছিলেন যে গণপরিষদের বাস্তবতা আসলে এখন কতটুকু। রাজনৈতিক দল, অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তারাও বলছে না গণপরিষদ নির্বাচনের কথা, সরকারও বলছে না, সবাই কিন্তু সংসদ নির্বাচনের কথা বলছে। তাহলে আপনাদের কেন মনে হলো যে গণপরিষদের নির্বাচন সেটি হতে পারে বা সেটি নিয়ে আপনাদের প্রত্যাশা কেন এত বেশি? আমরা বাংলাদেশে বর্তমান যে সংবিধান আছে, সেই সংবিধানের ব্যাপারে আমরা বলেছি যে এই সংবিধান বাংলাদেশের ৭১-এর যে মুক্তিযুদ্ধ বা ২৪-এর যে আকাঙ্ক্ষার জায়গাটি আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে আকাঙ্ক্ষার জায়গা আছে, সেটা ধারণ করতে ব্যর্থ হয়েছে। একই সাথে এই সংবিধান একটা আওয়ামী মোড়কে থাকা সংবিধান। এই সংবিধানের 1/3 সেটাকে সংশোধন করে এমন করা হয়েছে যেটাকে আর নাকি পরিবর্তন করা যাবে না। বা এই সংবিধানটা যে এখন পর্যন্ত 17টা পার কাটাছেঁড়ার মধ্য দিয়ে গেল, সে কাটাছাড়ার মধ্য দিয়ে এখন যদি আবার এই সংবিধানে যেটা দরকার, অন্তত বিএনপি বলেন, জামাত বলেন, অন্য সকল দল, সকলের মধ্যে কিন্তু একটা জায়গায় চলে এসেছে যে এই সংবিধানে চলবে না, নতুন কিছু লাগবে।
বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে সেটা তো এই সংবিধানে অনুপস্থিত, সেটা হলেও এখানে একটা সংশোধনী দরকার বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা দরকার। অনেকগুলো বিষয় আছে। ক্ষমতার যে কেন্দ্র প্রধানমন্ত্রীকে করে রাখা হয়েছে, তাকে এত ইম্পোর্ট করে রাখা, এই যে অনেকগুলো ইস্যুজ আছে, এই বিষয়গুলো যে আমাদের সমাধান করা প্রয়োজন। একটা যে গণতান্ত্রিক একটা সংবিধান বাংলাদেশে প্রণয়ন করা প্রয়োজন, সেই বাস্তবতার কথাটা আমরা মানুষকে বলছি। এখন সেই জায়গা থেকে মানুষের কাছ থেকেও আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। রাজনৈতিক যে দলগুলো আছে সেখান থেকে আপনারা প্রত্যাশা করছেন যে গণপরিষদের নির্বাচনের আমরা দাবি জানিয়েছি। আরেকটি প্রশ্ন আপনাকে একটু করতে চাই আরেকটি বিরতিতে যাবার আগে, সেটি হচ্ছে যে নতুন দল, আপনি বলছিলেন যে নতুনের মধ্যে প্রত্যাশা আছে, নিঃসন্দেহে সেখানে অনেক বেশি প্রত্যাশার জায়গা আছে, কিন্তু যখন সেটি একটি রাজনৈতিক দল হতে যায় অনেক বেশি চ্যালেঞ্জ সেখানে কাজ করবে। যেমন রাজনীতিতে অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, পাবলিক পারসেপশন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখান থেকে আপনারা যখন ছাত্র নেতৃত্বকে সেখানে আসলে প্রধান করে একটি দল করবেন, অভিজ্ঞতার এই যে জায়গাটুকু সেটি আসলে কিভাবে কভার আপ করবেন? আমরা কিন্তু বারবার এই কথাটা বলছি যে তরুণরা নেতৃত্বে হয়তো থাকছেন, কিন্তু যারা সিনিয়র সিটিজেন আছেন তারা তো এ দেশের সম্পর্কে জানেন। সিনিয়র সিটিজেন বলতে যারা রাজনীতি করছেন, রাজনীতি যারা করছেন অনেকেই হয়তো আছেন যে তারা হয়তো আমাদের সঙ্গে এখনই যুক্ত হবেন বা সামনের সময়টাতে তারা যুক্ত হবেন, কিন্তু আমরা তো এটা তো বদ্ধ করে দিচ্ছি না। আমরা তো জায়গাটা তো ওপেন রাখতে চাই, যাতে করে আমাদের এখানে সন্নিবেশটা ঘটে, যাতে করে আমরা যারা তরুণরা আছে তাদের যে সাহস, তাদের যে কর্মস্পৃহার জায়গা আছে, তার সাথে যারা অভিজ্ঞ যারা আছেন তাদের অভিজ্ঞতার যাতে একটা মিশেল ঘটে, সেরকম একটা কিছুই আমরা আসলে করতে চাই। শুধু বাংলাদেশের, আমরা যদি তরুণদের কথা বলি, বাংলাদেশের জনসংখ্যার মধ্যে এখন অধিকাংশই তরুণ, কিন্তু সবটা তো তরুণ নয়। অবশ্যই বাংলাদেশের তরুণদের বাইরে যারা আছেন, 18-র উপরে যারা বয়স হয়েছে, তার বয়স যদি 70 হয়, 80 হয়, তিনিও বাংলাদেশের ভোটার, এবং এই বাংলাদেশটাকে নিয়ে তাদেরও স্বপ্ন আছে। আমরা সবার যে স্বপ্নের জায়গাগুলো আছে সেটাকে আমরা প্রতিফলিত করতে চাই। এখানে তরুণরা, আমরা নেতৃত্বের কথা বলছি কারণ তরুণরা বাংলাদেশে এই অভ্যুত্থানের সময়টাতে তারা যে সাহসের পরাকাষ্ঠা তারা দেখিয়েছেন, তারা যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তারা যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, সেটাকে বাংলাদেশের জন্য আমরা কাজে লাগাতে চাই।